सर्वं शिवमयं शिवनंता शिवकृपानंता। গত 5ই আগস্ট বুধ বক্রগতিতে যাওয়ার পর আমরা একাধিক বিতর্কিত বিশেষ গুরুত্বপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হচ্ছি। দিনের দিন আমরা দেখেছি বাংলাদেশের পরিস্থিতি, তারপর আমরা বিশেষভাবে ভারতবর্ষের অর্থনৈতিক পরিস্থিতির উপর একটা অদ্ভুত প্রভাব, হিন্ডেনবার্গ সেকেন্ড রিপোর্ট, আর তারপর তো আরজিকর মেডিকেল কলেজের যে ভয়াবহ মৃত্যুকাণ্ড সেটা নিয়ে তো চলছেই তোলপাড়। তো শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতবর্ষে আসা, ভারতবর্ষের সঙ্গে শেখ হাসিনার যে সম্পর্ক, শেখ হাসিনার ভবিষ্যৎ ইত্যাদি নিয়ে আমরা একটা প্রাথমিক আলোচনা করেছি এই চ্যানেলে, এবং ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল যে পডকাস্টের চ্যানেল আছে সেখানেও আমার সাক্ষাৎকার হয়েছে, আপনারা দেখেছেন। আজকে আমরা এই যে সেকেন্ড ইস্যুটা হিন্ডেনবার্গ রিপোর্ট, এটা নিয়ে একটু আলোচনা করব, কারণ এটা খুব ইম্পর্ট্যান্ট এবং কিছু বিশেষ বিশেষ বিজ্ঞ পণ্ডিত মানুষরা কিছু উক্তি করেছেন যেগুলোকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা অবশ্য এই আলোচনায় অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেলটাকেই, পার্সপেক্টিভটাকেই গুরুত্ব দেব, কারণ সেটাই আমাদের ডোমেন। কিন্তু আমরা এই পুরো বিষয়টা, যে গ্রহদের যে প্রভাব, গ্রহরা যে ইন্ডিকেশন আমাদের দিতে পারে, সেই আঙ্গিকেই আলোচনাটা হবে। তো প্রথম বিষয় হচ্ছে যে দুটো রিপোর্ট হিন্ডেনবার্গ রিসার্চ গ্রুপ মার্কিন যুক্তরাষ্ট্রের সংস্থা বার করেছে, রিলিজ করেছে, প্রথম জানুয়ারি 2023-এ আর তারপর এই অগস্ট 2024, দুটো রিপোর্টের রিলিজের মধ্যে যে কমন ফ্যাক্টর সেটা হচ্ছে মার্স রিটার্ন। 2023-এর 24শে জানুয়ারি যখন প্রথম রিপোর্ট রিলিজ হয়, তখন মঙ্গল বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করেছিল। এই মঙ্গল ঘুরে 2023-এর পর 2024-এ যখন আবার রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে বৃষ রাশিতে, তখন কিন্তু সেকেন্ড রিপোর্ট। আচ্ছা, প্রথম রিপোর্ট আর সেকেন্ড রিপোর্টের মধ্যে পার্থক্য কী? প্রথম রিপোর্টে হিন্ডেনবার্গ রিসার্চ গৌতম আদানির যে শেয়ার, তার সংস্থার আদানি গ্রুপের যে শেয়ার, তার যে মূল্য, সেই মূল্যকে কিছুটা বাড়িয়ে, ফলস, ফুলিয়ে ফাঁপিয়ে তার যতটা আসল মূল্য তার থেকে বেশি দেখিয়ে শেয়ার মার্কেটে ম্যানিপুলেশন, এইগুলো নিয়ে রিপোর্ট দিয়েছে। দ্বিতীয় রিপোর্টে 2024-এ ডাইরেক্ট আমাদের যে স্টক মার্কেটের রেগুলেটরি বোর্ড, নিয়ন্ত্রক যে সংস্থা সেবি, তার যে কর্ণধার শ্রীমতী মাধবী পুরী বুচ এবং তার স্বামী শ্রীমান ধবল বুচ, তাদের ডাইরেক্ট আক্রমণ করেছে কিছু অনৈতিক কাজের অভিযোগ নিয়ে। তো প্রথম অভিযোগ আর সেকেন্ড অভিযোগ, দুটো রিপোর্ট এর মধ্যে একটা ডিফারেন্স এই যে বিভিন্ন মানুষ। প্রথম রিপোর্টে গৌতম আদানি প্রধান অভিযুক্ত, আর দ্বিতীয় রিপোর্টে গৌতম আদানির ভাই বিনোদ আদানি, অ্যাকচুয়ালি দাদা, এবং তার সঙ্গে মাধবীপুরী বুচ আর ধবল বুচ। তো এখানে আপনারা সকলেই জানেন, তাও যারা হয়তো একটুখানি সুস্পষ্ট ধারণা যাদের নেই, তাদের জন্য একটু জাস্ট খুব সরলভাবে বলে দিই যে হিন্ডেনবার্গ রিপোর্টের এটাই মূল অভিযোগ যে দুটো ফান্ড আছে ফিনান্সিয়াল জগতের, যারা
ইনভেস্টমেন্ট করে, ফান্ডে ইনভেস্টমেন্ট হয়। তো একটা ফান্ড বারমুডা থেকে অপারেটেড হয়, একটা ফান্ড মরিশাস থেকে অপারেটেড হয়। গ্লোবাল ডাইনামিক অপরচুনিটিস ফান্ড বারমুডা আর আইপিই প্লাস ফান্ড 1 মরিশাস। এই দুটো ফান্ডই বিনোদ আদানির সঙ্গে যুক্ত অ্যাজ পার হিন্ডেনবার্গ রিসার্চ। এবং এই দুটো ফান্ডে সেবির চেয়ারপারসন মাধুরী পুরী বুচ আর তার হাজব্যান্ড ধবল বুচের ইনভেস্টমেন্ট ছিল 2015 থেকে, যখন তারা সিঙ্গাপুরে ছিলেন। এই ইনফরমেশনটা হিন্ডেনবার্গ রিসার্চ রিলিজ করেছে। এবং এই তথ্যের মধ্যে গোলমাল কোথায়, অন্যায্য অনিয়ম কোথায় হয়েছে? অনিয়মটা এখানে হয়েছে যে রেগুলেটরি হাইজিন যাকে বলে, অর্থাৎ মাধবী পুরী বুচ যখন তিনি সেবির কর্ণধার শীর্ষে, তিনি যখন রেগুলেটরি ফাংশনে আছেন, তো স্টক মার্কেট রেগুলেটর স্টক ম্যানিপুলেশনের সঙ্গে যুক্ত হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক, যদিও তার কাজ হচ্ছে স্টক ম্যানিপুলেশনটাকে কন্ট্রোল করা। অর্থাৎ রক্ষক ভক্ষক হতে পারে না, কিন্তু হিন্ডেনবার্গ রিসার্চের এখানে অভিযোগ হচ্ছে যে রক্ষক ভক্ষক হয়েছেন। এবং এই বিষয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে মাধবী পুরী বুচ এবং তার হাজব্যান্ড ধবল বুচ তারা কিন্তু অস্বীকার করছেন না যে এই দুটো ফান্ডে তাদের ইনভেস্টমেন্ট ছিল। মাধবী পুরী বুচ যে স্টেটমেন্ট দিচ্ছেন, যে নিজের যে ক্ল্যারিফিকেশন দিচ্ছেন, তাতে উনি বলছেন যে 2015-তে যখন ওনার ইনভেস্টমেন্ট ছিল তখন উনি প্রাইভেট সিটিজেন ছিলেন, তখন উনি সরকারের সঙ্গে যুক্ত ছিলেন না, পাবলিক ডোমেনে কোনো ওনার ফাংশন ছিল না। উনি 2017 থেকে সেবির মেম্বার হয়েছেন এবং তারপর সম্ভবত 2022-এ গিয়ে চেয়ারপারসন হয়েছেন। তো যখন উনি 2015-তে ইনভেস্টমেন্ট করেন এই দুটো আদানি গ্রুপের ফান্ডে, তখন উনি প্রাইভেট পারসন ছিলেন। এবং তারপর যখন উনি চেয়ারপারসন হন, উনি যখন একটা রেগুলেটরি অর্গানাইজেশনের সংস্থায় যখন উনি শীর্ষে যখন ভারপ্রাপ্ত হলেন, তখন উনি ওনার ইনভেস্টমেন্ট, ওনার যা কিছু ইন্টারেস্ট ছিল এই গ্লোবাল ডাইনামিক অপরচুনিটিস ফান্ড আর আইপিই প্লাস ফান্ড 1-এ, সেটা তিনি ওনার হাজব্যান্ডকে ট্রান্সফার করে দেন। এবং সে ডকুমেন্টস সমস্ত কিছু আছে, হিন্ডেনবার্গ রিসার্চ সেগুলোকে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে দিয়েছে। যেটা প্রবলেম দেখা যাচ্ছে, যে প্রবলেমটা বিশেষ করে খুব এই ডোমেনের, এই ফিন্যান্স এবং স্টক মার্কেটের একজন অত্যন্ত বিখ্যাত মানুষ এবং স্টক মার্কেট রেগুলেটরি ফাংশনে অনিয়মের সঙ্গে যিনি বিশেষভাবে যুক্ত এবং অনিয়মকে ধরার কাজে যিনি বিখ্যাত হয়েছেন, সেই জার্নালিস্ট, সাংবাদিক শ্রীমতী সুচেতা দালাল, যিনি হর্ষদ মেহতার স্ক্যামটাকে বাস্ট করেছিলেন, ধরেছিলেন, ফোরফ্রন্টে এনেছিলেন, উনি কিছু পয়েন্টস উল্লেখ করেছেন। ওনার সাক্ষাৎকার আছে, আপনারা ইউটিউবে দেখে নিতে পারবেন। তো উনি বলছেন, এবং সঙ্গে আমাদের বিখ্যাত যিনি লিগাল এক্সপার্ট হর্ষ সালভে, সম্ভবত এখন ইউকেতে থাকেন, উনিও কিছু
গাফিলতির কথা উল্লেখ করেছেন। সুচেতা দালাল যে গাফিলতির কথাটা উল্লেখ করেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটাকে অস্বীকার করা যায় না, যেটাকে বাইপাস করা যায় না। উনি বলছেন যে যখন ফান্ড ট্রান্সফার হচ্ছে একজন মানুষের অ্যাকাউন্ট থেকে আরেকজন মানুষের নামে, তখন সমস্ত কিছু সেখানে ট্রান্সফার হয়ে যাবে, আর আগের হোল্ডারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না ওই ফান্ডের। কিন্তু এই ট্রান্সফারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইমেল আইডি যেটা দেওয়া ছিল সেই ইমেল আইডিটা চেঞ্জ হচ্ছে না, মাধবী পুরীর যে ইমেল আইডি সেটা চেঞ্জ হয়ে ধওয়ালপুরের ইমেল আইডি সেখানে মেনশন হচ্ছে না, এবং সমস্ত কমিউনিকেশন, সমস্ত বার্তা, ইনফরমেশন মাধবী পুরীর যে জিমেল, যে ইমেল আইডি সেখানে মাধবী পুরীর কাছে যাচ্ছে। যদিও রেকিউজাল বলে যে টার্মটা, অর্থাৎ ট্রান্সফার করে দেওয়া, রেকিউজাল যদিও করা হয়েছে, এটা কিন্তু নট অ্যাকসেপ্টেবল। সেখানে শ্রীমতী সুচেতা দালাল একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট রেজ করছেন। উনি বলছেন যে মাধবী পুরী একজন বিশেষভাবে এই সেবিতে, এই স্টক মার্কেট রেগুলেশনে বিশেষ কিছু কঠিন নিয়ম ইন্ট্রোডিউস করেছিলেন এই রেগুলেটরসদের ক্ষেত্রে, এই প্লেয়ার্সদের ক্ষেত্রে, যে সেখানে যে কোনো ডাইনে বাই করে একটা মার্কেট রেগুলেট করে কিছু ফলস নাম্বারস দিয়ে মার্কেটকে রেগুলেট করা, সেইগুলো কিন্তু করা যাবে না, কারণ বিশেষ কিছু কড়া নিয়ম উনি ইন্ট্রোডিউস করেছিলেন। তো যে ব্যক্তি এরকম কঠিন কিছু নিয়ম, প্রিন্সিপাল, স্ট্রিক্ট অনেস্টির দিকে তার নজর, তিনি কি করে এই কমপ্লায়েন্স, এই কেওয়াইসি কমপ্লায়েন্সটাকে ওভারলুক করলেন, বাইপাস করলেন? এটা শ্রীমতী সুচেতা দালালের একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আরও অনেক পয়েন্ট আছে এর মধ্যে। এবং আরেকটা বিশেষ পয়েন্ট যেটা সম্ভবত মিস্টার হরিশ সালভেই তুলেছেন, এটা আসলে এত বেশ কয়েকজন বিদগ্ধ পণ্ডিত, বিজ্ঞ মানুষ এ বিষয়ে আলোচনা করেছেন, কে কোনটা বলেছে অতটা এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তোলা হচ্ছে যে সেবি হিন্ডেনবার্গ রিসার্চ গ্রুপকে শোকজ দিয়েছে। তো এই যে জুন 2024-এ সেবি হিন্ডেনবার্গকে শোকজ দিয়েছে, তার প্রতিক্রিয়ায় কিন্তু এই সেকেন্ড রিপোর্ট। এখন হিন্ডেনবার্গ রিসার্চ একটা ইউএস বেসড কোম্পানি, যাদের উপর সেবির কোনো জুরিসডিকশন নেই, অথরিটি নেই, সুতরাং তাকে শোকজ করার কোনো অর্থই হয় না। সেটাও কিন্তু একটা সেবির চিফ শ্রীমতী মাধবী পুরীর যে নলেজ, যে টেকনিক্যাল জ্ঞান, সেখানে একটা প্রশ্নচিহ্ন তৈরি করছে, এবং এটা একটা ওভার কনফিডেন্সের জায়গা। একজন সেবির চিফ হয়ে তিনি তো জানেন যে একটা আমেরিকান কোম্পানির উপর আমার কোনো লিগ্যাল জুরিসডিকশন নেই। তো হিন্ডেনবার্গের আরেকটা যেটা কাজ, যে কারণে সেখানে একটা কনফ্লিক্ট হয়েছে, একটা দ্বন্দ্ব হয়েছে, যে তারা শর্ট সেলিং করেন। অর্থাৎ আমরা সাধারণ মানুষ শেয়ার মার্কেটে শেয়ারটা কিনি, শেয়ারটা বাড়লে বিক্রি করে দেবো, ঘরে লাভ আসবে। শর্ট সেলিংটা উল্টো, যে একটা মানুষ আন্দাজ করে নেয়, হিসেব করে নেয়, ক্যালকুলেট করে নেয় যে একটা শেয়ার আজকে 3000 টাকা দাম, সেটা এক মাস পরে তার দামটা পড়ে 1500 টাকা হয়ে যাবে। এই ক্যালকুলেশন এসে শেয়ার কেনার জায়গায় শেয়ার বিক্রি করে।
শেয়ারের দাম বেড়ে আমরা সাধারণ মানুষ লাভ করার চেষ্টা করি, যারা শর্ট সেলিং করে তারা শেয়ারের দাম পড়লে তাদের লাভ হয়, তারা লাভবান হয়। তো এই শর্ট সেলিংটা আমেরিকায় লিগ্যাল। তো সেখানে হিন্ডেনবার্গকে কোনো রকম শোকজ করাটা একটা মূর্খামি কিন্তু আমরা বলতে পারি। তো এই যে জায়গাটা, এখানে বিশেষভাবে শ্রীমতী বুচের হরোস্কোপটা, জন্মছকটা আমরা দেখব। জন্ম সময়টা যেহেতু নেই, কিন্তু জন্ম তারিখটা আছে, এবং এই জন্ম তারিখটা অত্যন্ত অথেন্টিক সোর্স। কারণ মাধবী পুরী বুচ আর তার হাজব্যান্ড ধাওয়াল বুচ যে পার্সোনাল ইনফরমেশন একটা ফান্ডকে দিয়েছেন, সেখানে তাদের আইডেন্টিটি নাম্বারস ইত্যাদি সমস্ত কিছু আছে, অ্যাড্রেস আছে, সেখানেই ডেট অফ বার্থ দেওয়া আছে। তো সেই ডেট অফ বার্থ ন্যাচারালি ডকুমেন্টের সঙ্গে কমপ্লায়েন্সে থাকবে, তো সেটাকে আমরা অথেন্টিক বলে ধরতে পারি। তো মাধবী পুরী বুচের যে জন্মছক আমরা পাচ্ছি, তাতে কন্যা রাশি, চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে, রাহু এবং বক্রী বৃহস্পতি বৃষ রাশিতে, রাহু কৃত্তিকা নক্ষত্রে, বক্রী বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে। সপ্তমে বৃহস্পতি, রাহুর সপ্তমে কেতু অনুরাধা নক্ষত্রে, কুম্ভ রাশিতে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, মকরে শুক্র বক্রী শ্রবণা নক্ষত্রে, মকরে মঙ্গল তুঙ্গস্থ শ্রবণা নক্ষত্রে, ধনুতে রবি উত্তরাষাঢ়া নক্ষত্রে, ধনুতে বুধ মূলা নক্ষত্রে। এবার এই যে গ্রহ সন্নিবেশ, এই গ্রহ সন্নিবেশে কিন্তু আমরা বক্রী বৃহস্পতি রাহুযুক্ত, এই একটা খুব ডেঞ্জারাস কম্বিনেশন পাচ্ছি। সঙ্গে বক্রী শুক্রর সঙ্গে তুঙ্গস্থ মঙ্গল। এই তুঙ্গস্থ মঙ্গল, এই বক্রী বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রে রাহুযুক্ত, তুঙ্গস্থ রাহুযুক্ত, একটা মানুষকে ডেয়ারিং, রিস্ক নেওয়া, ঔদ্ধত্য, একটা অদ্ভুত দুঃসাহস, পরিণতির কথা চিন্তা না করা, এই জায়গাগুলো কিন্তু দিয়ে থাকে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, স্যাটার্ন রিটার্ন চলছে, জুপিটার রিটার্ন চলছে, এবং জুপিটার রিটার্নটা নক্ষত্র বেশ রিটার্ন হয়ে যাবে কদিনের মধ্যে। শনির রিটার্নে নক্ষত্র রিটার্ন হয়ে গেছে, শনি সেখানে বক্রী হয়েছে, এবং শনি বক্রী হওয়ার পরেই কিন্তু ডাইরেক্ট ওনার নামে অ্যালিগেশন এসছে। সামনে অগাস্টের 20 তারিখ বৃহস্পতি একদম নক্ষত্রে রিটার্ন করবে। এই মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ এবং তারপর মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতির বক্রগতি, এটা কিন্তু ডেফিনেটলি মাধবীপুরীর জন্য শুভ সংবাদ নয়। বর্তমানে চন্দ্রের উপর নোডাল অ্যাক্সিস চলছে। এই নোডাল অ্যাক্সিস আগামী বছর এপ্রিল মে মাসে শিফট করে শনির উপরে যাবে, সেটাও কিন্তু ওনার জন্য খুব একটা শুভ পরিস্থিতি নয়। ওনার যে হাজব্যান্ড ধাওয়াল বুচ, তার যে গ্রহ সন্নিবেশ, সেখানে আমরা মঙ্গলকে বক্রী পাচ্ছি মিথুন রাশিতে। এই মঙ্গলের কিন্তু রিটার্ন হতে চলেছে আগামী অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে, এবং এখানে মঙ্গল বক্রী হবে। কর্কট রাশিতে বক্রী হয়ে মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ওনার রাহুকেতু নোডাল অ্যাক্সিস যেখানে আছে কুম্ভ আর সিংহ, সেখানে
নোডাল অ্যাক্সিস রিটার্ন হবে সামনের বছর এপ্রিল মেতে। ওনার ধনু রাশি মে মাসে ওনার ঢাইয়া শুরু হবে। এই সমস্ত গ্রহ সন্নিবেশ কম্বিনেশন দেখে যেটা অবশ্যই আন্দাজ করা যায় যে বুচ দম্পতির সময় ভালো নয়, এবং বুচ দম্পতি যে গ্রহ সন্নিবেশ নিয়ে চলছেন তাতে কিন্তু বিশেষ করে মাধবীপুরী বুচের যে ক্যারিয়ার অ্যাসপিরেশনস, যে অ্যাম্বিশন, যে সাকসেসের যে অ্যাপিটাইট, এই বকরি বৃহস্পতি আর রাহু প্লাস এক্সল্টেড মার্স, এটা কিন্তু মানুষকে একটা সাংঘাতিক উচ্চাকাঙ্ক্ষা, হাই অ্যাসপিরেশন এবং অনেক কিছু জীবনে অ্যাচিভ করার জন্য প্রচুর রিস্ক নেওয়ার একটা প্রবণতা দিয়ে থাকে। জন্ম সময়টা থাকলে লগ্ন নির্ধারণ করতে পারলে, দশায় অন্তর্দশাটাকে জানতে পারলে আমরা আরও ফাইনার পয়েন্টসে প্রবেশ করতে পারতাম। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সুচেতা দালালের মতো ফিনান্সিয়াল মার্কেটের একজন এক্সপার্ট যে পয়েন্টসগুলো প্লেস করেছেন সেগুলোকে অগ্রাহ্য করার, অস্বীকার করার জায়গা নেই। এবং মাধবীপুরী বুচের জন্মছকে আমরা যে গ্রহ সন্নিবেশ দেখছি তাতে কিন্তু সিচুয়েশনটা ওনার যথেষ্ট ক্রিটিক্যাল, এবং উনি ওনার ইনভেস্টমেন্টকে ডিনাই করেননি, করতে পারার জায়গাও নেই, কারণ ইনভেস্টমেন্ট ছিল, আছে। এবং হিন্ডেনবার্গ রিসার্চ যে প্রশ্নটা তুলছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং যে দুটো ফান্ডে বুচ দম্পতির ইনভেস্টমেন্ট আছে, টাকা আছে, সেই দুটো ফান্ডের মাধ্যমেই কিন্তু আদানির শেয়ারকে অনেক মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এই দুটো ফান্ডই কিন্তু ইনস্ট্রুমেন্টাল ইন দ্য আদানি স্ক্যাম। তো আসন্ন যে সময়টা আসছে তাতে অবশ্যই কিন্তু আমরা এই বিষয়ে একটা ক্রাইসিস দেখতে পারি। বুচ দম্পতির জন্য বেশ কিছুটা সংকটময় অবস্থা তো বটেই, তারা ডেফিনেটলি কিন্তু আন্ডার দ্য স্ক্যানার, আন্ডার দ্য রাডার, এবং এখানে কিছু সমস্যা তাদের জন্য নোডাল অ্যাক্সিস, স্যাটার্ন রিটার্ন, নোডাল রিটার্ন দুইজনের, এবং মার্স ধাওয়াল বুচের যে মার্স রিটার্ন আসছে, মার্স রেট্রোগ্রেড রিটার্ন, সেটা কিন্তু অবশ্যই ক্রিটিক্যাল। এবং আগামী দিনে মাধবীপুরীর যে মঙ্গলের ট্রানজিট আসছে সেটা কিন্তু ওনার জন্মকালীন মঙ্গলের সমসপ্তমে থাকবে। তো ডেফিনেটলি আমরা এই ক্ষেত্রে একটা ট্রাবলড ওয়াটার্স অ্যাহেড আশা করতে পারি, এবং নানান রকম আরও নতুন চিত্র বেরিয়ে আসবে, নতুন অভিযোগ, আরও অনেক কিন্তু এর মধ্যে আমরা আলোড়ন সৃষ্টিকারী বেশ কিছু তথ্য আগামী দিনে আমরা আশা করতে পারি। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপা অনন্তা।